ক্লাস 7-এর সবাইকে নতুন বছরের নতুন ক্লাসে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব, চ্যাপ্টার 5 মানুষের খাদ্য। সারাদিনে বিভিন্ন প্রকার কাজ করার জন্য আমাদের শক্তির প্রয়োজন হয়। এখন এই শক্তি কোথা থেকে আসে তোমরা জানো? বলো তো কোথা থেকে আসে? না, খাদ্যর থেকে। তাহলে খাদ্যর থেকেই কিন্তু সারাদিনে নানা রকম কাজ করার শক্তি আমরা পেয়ে থাকি। খাদ্যর থেকে শুধু যে আমরা শক্তি পাই তাই নয়, খাদ্যে থাকা বিভিন্ন উপাদান আমাদের দেহ গঠনের জন্য এবং বিভিন্ন প্রকার রোগ প্রতিরোধ করতে সাহায্য করে। তোমরা একটি নতুন কথার সঙ্গে পরিচিত হবে, যে খাদ্য উপাদান, তাই তো? খাদ্য উপাদান কথাকে তোমরা প্রথম শুনছো। আগে এরকম তোমাদের ধারণা ছিল না। আগে খাদ্য বলতে তোমরা ভাত, রুটি, চিড়ে, মুড়ি, মাছ, মাংস, ডিম এগুলোকে বুঝতে। খাদ্য উপাদান অর্থাৎ খাদ্যের মধ্যে কি কি উপাদান লুকিয়ে আছে এ সম্বন্ধে তোমাদের কোনো ধারণা ছিল না। কিন্তু তোমরা কিছু কিছু কিন্তু জানতে। দেখো, তোমরা নাম শুনেছ, কার বলো তো? ভিটামিন, প্রোটিন, শুনেছ না নাম? শর্করা, ফ্যাট, এগুলোর তোমরা কিন্তু নাম শুনেছ। কিন্তু এগুলো যে খাদ্য উপাদান এরকমভাবে তোমাদের কিন্তু জানা ছিল না। চলো তাহলে আজকে আমরা জেনে নিই মানুষের খাদ্য উপাদান কয় প্রকারের ও কি কি। মানুষের খাদ্য উপাদান 8 প্রকারের। কি কি? শর্করা বা কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, ভিটামিন, জল, খনিজ মৌল, খাদ্যতন্তু এবং ফাইটোকেমিক্যালস বা উদ্ভিজ্জ রাসায়নিক। তাহলে কি কি আরেকবার বলে নিই। কার্বোহাইড্রেট বা শর্করা 1, 2 নম্বর প্রোটিন, 3 নম্বর লিপিড বা ফ্যাট, 4 নম্বর ভিটামিন, 5 নম্বর জল, 6 নম্বর খাদ্যতন্তু, 7 নম্বর খনিজ লবণ, 8 নম্বর ফাইটোকেমিক্যালস বা উদ্ভিজ্জ রাসায়নিক। এবার প্রথমটি হলো কার্বোহাইড্রেট বা শর্করা। এই কার্বোহাইড্রেট বা শর্করা কি? এই কার্বোহাইড্রেট বা শর্করার থেকে আমরা শক্তি পাই। এছাড়াও এটি দেহ গঠনের কাজে লাগে। এই দেহ গঠনের জন্য শর্করা আবার 2 রকমের, গ্লুকোজ এবং শ্বেতসার বা স্টার্চ। এবার আমরা চলে জেনে নিই কোন কোন খাবার থেকে আমরা কার্বোহাইড্রেট বা শর্করা পাই। দেখো, তোমরা যখন তোমাদের খিদে পায় তখন তোমরা কি খাও? অর্থাৎ পেট ভরাবার জন্য কোন খাবারগুলো তোমরা খাও? ঠিক বলেছ, ভাত, রুটি, মুড়ি, সুজি, চিড়ে, খই, এই সমস্ত খাবারগুলোকে তোমরা পেট ভরাবার জন্য খাও, তাই না? এগুলোই হলো শর্করা বা কার্বোহাইড্রেট জাতীয় খাবার। এখন এই কার্বোহাইড্রেট জাতীয় খাবার আবার 2 রকম উৎস থেকে আমরা পাই। যেমন উদ্ভিজ্জ উৎস অর্থাৎ গাছ থেকে পাওয়া খাবার, আর একটি হলো প্রাণীজ উৎস অর্থাৎ প্রাণীদের কাছ থেকে পাওয়া শর্করা জাতীয় খাবার। তো উদ্ভিজ্জ উৎস কোনগুলো? চাল, গম, জোয়ার, বাজরা, বিট, এইগুলো হলো সমস্ত উদ্ভিজ্জ উৎস। আবার প্রাণীজ উৎস কোনগুলো? মধু, দুধ এবং মেটে। মাংসের আমরা মেটে খাই না, ওই মেটে, অর্থাৎ মধু, দুধ এবং মেটে, এগুলি হলো প্রাণীজ উৎস। আর উদ্ভিজ্জ উৎস কোনগুলো? চাল, অর্থাৎ ধান থেকে যে সমস্ত উপাদানগুলো তৈরি হয়। কি কি হয়? ধান থেকে চাল হয়, চাল থেকে ভাত, চিড়ে, মুড়ি, খই। আবার গম থেকে রুটি, পাউরুটি, সুজি, এই সমস্ত উপাদানগুলো। এছাড়াও জোয়ার, বাজরা, বিট, এগুলোর থেকেও আমরা উদ্ভিজ্জ উৎস হিসেবে কার্বোহাইড্রেট পেয়ে থাকি বা শর্করা পেয়ে থাকি। এবার আমরা একটি বিশেষ কথা জেনে নেব, যে শর্করা থেকে কিভাবে আমরা শক্তি পাই। একটু আগে বারবার করেই বলছিলাম না আমরা, যে খাদ্য উপাদানগুলোর থেকে আমরা শক্তি পাই। তবে সমস্ত খাদ্য উপাদান থেকে আমরা কিন্তু শক্তি পাই না। প্রথম 3টি খাদ্য উপাদান শর্করা, প্রোটিন এবং লিপিড থেকে কিন্তু আমরা শক্তি পাই, এবং বাকিগুলোর থেকে কি পাই এগুলি পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব। আজকের ক্লাসে শুধু আমরা শর্করা নিয়ে আলোচনা করছি। প্রশ্ন হলো যে আমরা শর্করা থেকে কিভাবে শক্তি পাই। দেখো, শর্করা জাতীয় খাবার হজম হওয়ার পর সেটি গ্লুকোজে পরিণত হয়। সেই গ্লুকোজ রক্তের মধ্যে মেশে এবং রক্তের দ্বারা বাহিত হয়ে প্রতিটি কোষে কোষে পৌঁছে যায়, অর্থাৎ দেহের প্রতিটি অংশে পৌঁছে যায়। অন্যদিকে আবার শ্বাসকার্যের ফলে গৃহীত অক্সিজেন রক্তে মেশে এবং রক্তের দ্বারা বাহিত হয়ে প্রতিটি কোষে কোষে পৌঁছে যায়। তাহলে কি হলো? প্রত্যেকটি কোষের মধ্যে একদিক দিয়ে গ্লুকোজ প্রবেশ করলো আর একদিক দিয়ে অক্সিজেন প্রবেশ করলো। এই অক্সিজেন এবং গ্লুকোজের বিক্রিয়ার ফলে উৎপন্ন হয় কিন্তু শক্তি, এবং সেই শক্তির থেকেই আমরা সারাদিনে বিভিন্ন প্রকার কাজ করে থাকি। তাহলে আশা করি বুঝতে পেরেছো তোমরা যে কিভাবে শক্তি উৎপন্ন হয় শর্করার মাধ্যমে। এবার শর্করা ও দেহের সমস্যা নিয়ে আমরা একটু আলোচনা করব। একটু আগেই বললাম না যে গ্লুকোজ থেকে উৎপন্ন হয় শক্তি, অর্থাৎ গ্লুকোজ কোষের মধ্যে প্রবেশ করার পর অক্সিজেনের সঙ্গে বিক্রিয়ার ফলে উৎপন্ন হয় শক্তি। এই গ্লুকোজ কিসের দ্বারা বাহিত হয়ে কোষের মধ্যে গিয়ে পৌঁছায়? না, রক্তের দ্বারা। কিন্তু কোনো কারণে এই গ্লুকোজ যদি কোষের মধ্যে প্রবেশ করতে না পারে তাহলে কি হবে বলো তো?
না রক্তের মধ্যেই কিন্তু এটা বাহিত হতে থাকবে, তাই না? অর্থাৎ রক্তের মধ্যে এর পরিমাণ কিন্তু বেড়ে যাবে, গ্লুকোজের পরিমাণ বেড়ে যাবে। এর ফলে যে সমস্যার সৃষ্টি হবে সেটি হলো কোষের মধ্যে গ্লুকোজ প্রবেশ না করার জন্য শক্তি উৎপন্ন হবে না, অর্থাৎ এই ব্যক্তি দুর্বল হয়ে পড়বে। এছাড়াও এই গ্লুকোজ রক্তের মধ্যে অবস্থান করার জন্য হৃৎপিণ্ড, চোখ, কিডনি এই সমস্ত অঙ্গগুলির ভীষণভাবে ক্ষতি হবে এবং এই অবস্থাটাকে বলা হয় মধুমেহ বা ডায়াবেটিস রোগ। তোমাদের বাড়িতে নিশ্চয়ই ঠাকুমা, দিদিমা বা নানা নানির তোমরা দেখেছো যে সুগার বলে একটা রোগ হয়। এই সুগার রোগটিই হলো কিন্তু মধুমেহ বা ডায়াবেটিস। দুধ একটি প্রাণীজাত শর্করা। অনেকেই দুধ এবং দুগ্ধজাত খাবার খাবার পর নানা রকম সমস্যায় ভোগেন, কারণ দুধের মধ্যে থাকা ল্যাকটোজ নামক শর্করা অনেকেই হজম করতে পারেন না, ফলে এই সমস্যাগুলোর মধ্যে ভোগেন। আজকে আমরা শুধুমাত্র শর্করা বা কার্বোহাইড্রেটটি পড়লাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করো। আর যারা নতুন আমার চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে দিও, যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন কোনোভাবে মিস না হয়। সবাই তোমরা ভালো থাকো, মন দিয়ে পড়াশোনা করো। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।